বাবা দেখো ওপেন কোর্স কেমিস্ট্রি চ্যাপ্টার 4 লেকচার 20 লাস্ট লেকচার অফ চ্যাপ্টার 4 অধ্যায় 4 এর শেষ লেকচার তাপ রসায়ন। ওকে, আমরা এর আগে 1 থেকে 19টা লেকচার নিয়েছি। সেখানে তোমাদের বিক্রিয়ার হারের উপর ম্যাথ, কেপি, কেসি, তারপর পিএইচ, বাফা দ্রবণ, এরপর হচ্ছে হ্যাসেলবার্গ হ্যান্ডারসনের সমীকরণ সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। সো আজকের লাইভ ক্লাসে আমরা কি করব, তাপ রসায়ন যে পার্ট আছে সেটা ক্লিয়ার করব। ওকে, তো তাপ রসায়ন আমরা একটা বিক্রিয়ার তাপ নিয়ে আলোচনা করে থাকি। তাহলে তাপ রসায়ন ডিলস উইথ অর ডিসকাস উইথ হিট রিলেটেড উইথ এ রিয়াকশন, একটা বিক্রিয়ার সাথে সম্পর্কিত যেই তাপ সেই তাপ নিয়ে আলোচনা করে থাকে তাপ রসায়ন। কোন একটা বিক্রিয়ার সাথে বা কেমিস্ট্রির সাথে সম্পর্কিত তাপ নিয়ে আলোচনা করে থাকে। ঠিক আছে, তাহলে রাসায়নিক বিক্রিয়ার সাথে সম্পর্কিত বা রাসায়নিক পরিবর্তনের সাথে কোন একটা রাসায়নিক পরিবর্তন ঘটেছে, ওইখানে তাপের যে সম্পর্কটা আছে সেটা নিয়ে আলোচনা করে তাপ রসায়ন। ওকে, আমরা একটু দেখব যে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে নিব তাপগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করে নিব। তাহলে তাপ রসায়নে যে তাপগুলো আছে সেই তাপগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে নিব। তাপ রসায়নে যেই তাপ আছে সেই তাপকে আমরা 3 ভাগে ভাগ করে নিব। এই যে তাপ রসায়নের এই যে তাপগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে নিব। দেখো তো কি কি ভাগ। একটা ভাগ হচ্ছে তাপ রসায়নের একটা ভাগ হচ্ছে বিক্রিয়া তাপ অথবা এটাকে বিক্রিয়া এনথালপি বলা হয়। একটা ভাগ হচ্ছে বিক্রিয়া তাপ বা এনথালপি, এবং এই বিক্রিয়া তাপ বা এনথালপির সাথে রিলেটেড দুটো টপিক থাকবে। একটা হচ্ছে বন্ধন শক্তি, বন্ড এনার্জি, আরেকটা হচ্ছে দুটা টপিক এটার সাথে রিলেটেড থাকবে। আরেকটা হচ্ছে গঠন তাপ বা ফরমেশন এনথালপি। তাপ মানে এনথালপি, ফরমেশন এনথালপি। সো দুইটা টপিক এটার সাথে রিলেটেড থাকবে। ওকে, আচ্ছা, আবার বলছি তাপ রসায়নে 3 ধরনের তাপ নিয়ে আলোচনা করব। এক ধরনের তাপের নাম বিক্রিয়া তাপ বা এনথালপি, যেখানে 2টা টপিক থাকবে। একটা হচ্ছে বন্ধন শক্তি, আরেকটা হচ্ছে গঠন তাপ। সো বন্ধন শক্তি এবং গঠন তাপ এই দুটা নিয়ে বিক্রিয়া তাপ গঠিত হবে, বা আমরা বিক্রিয়া তাপের মধ্যে বন্ধন শক্তি এবং গঠন তাপ পড়ব। ওকে, একটা তাপ গেল। এরপর আরেক ধরনের তাপ আছে এখানে, যেটাকে আমরা বলবো আরেক ধরনের তাপ আছে এই চ্যাপ্টারে, যেটাকে আমরা বলবো অবস্থার পরিবর্তন তাপ। এবং অবস্থার পরিবর্তন তাপের মধ্যে আমার 3 ধরনের তাপ পাবো। আমরা অবস্থার পরিবর্তন তাপের মধ্যে 3 ধরনের তাপ পাবো, 1 2 3। অবস্থার পরিবর্তন তাপের মধ্যে আমরা 3 ধরনের তাপ পাবো, 1 2 3 ধরনের তাপ পাবো। আমরা একটু দেখবো একটা একটা করে। একটা তাপকে বলা হবে ঊর্ধ্বপাতন তাপ, ঠিক আছে, যেটাকে সাপ্লিমেশন বলি। এরপর আরেক ধরনের তাপকে বলা হবে গলন তাপ, যেটাকে ফিউশন বলি। আরেক ধরনের তাপকে বলা হবে বাষ্পীভবন তাপ, যেটাকে ইভাপোরেশন বলি। ওকে, সো অবস্থার পরিবর্তনে 3 ধরনের তাপ নিয়ে কথা বলবো, ঊর্ধ্বপাতন তাপ, গলন তাপ, বাষ্পীভবন তাপ। আমরা তাহলে অবস্থার পরিবর্তনে 3 ধরনের তাপ নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, তোমরা তোমাদের খুব দ্রুত লাইভ ক্লাসগুলো বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো, ফ্রেন্ডদেরকে কি করতে থাকো, মেনশন করতে থাকো। অনেকেই কমেন্ট করছে বাকি লেকচারগুলো কোথায়। সবগুলো লেকচারই কিন্তু আমাদের ওইখানে দেওয়া আছে। ওকে, সবগুলো লেকচার আমাদের ইউটিউব প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে, প্রত্যেকটা লেকচারই দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তারপরেও যাদের কাছে আছে তারা একটু করে লাইভ ক্লাসের আমিও দিয়ে দিচ্ছি, যাদের কাছে প্লেলিস্টের লিঙ্ক নাই একটু করে দিয়ে দিও। আর আজকে লেকচার কত? আজকে লেকচার কি আসলে 20? আমি একটু করে দেখে নিই আজকে লেকচারটা কত। আজকে লেকচার মনে হয় 20 মনে হয়। এর আগে আমরা কতগুলো ক্লাস নিয়েছি? হ্যাঁ, আজকে লেকচার 20। এর আগের লেকচার হচ্ছে 19 পর্যন্ত ছিল। আমি এই লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এর আগে লেকচার 1 থেকে 19 পর্যন্ত যে লেকচারগুলো ছিল সবগুলো লিঙ্ক এইমাত্র আমি দিয়েছি। দেখো সবাই কমেন্টের মধ্যে দেওয়া আছে। তোমরা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 সবগুলো লেকচার কিন্তু গোছানোভাবে
ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব থেকে নিজেরা ক্লাস করবে, পাশাপাশি ফ্রেন্ডদেরকে বলবে ফিল সায়েন্সের ইউটিউব চ্যানেলে, ফিল সায়েন্সের ফেসবুক গ্রুপে ক্লাসগুলো করার জন্য, যাতে করে তারা এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। ডেফিনেটলি এই ক্লাসগুলো করলে বাসার টিচার লাগবে না বা অন্য কোনো টিচারের কাছে যেতে হবে না। যারা বাসায় টিচার রেখেছো কিংবা অন্য কোথাও যাচ্ছ, আই উইল চ্যালেঞ্জ ইউ, আমি তোমাকে চ্যালেঞ্জ করব, তুমি একটু দেখো এই ক্লাসগুলো। যদি এই ক্লাস করার পর, বই পড়ার পর ক্লাস করবে, বই পড়বে, টেস্ট পেপার সলভ করবে, তিনটা কথা, একটা হচ্ছে আমার লেকচার দেখবে, একটা হচ্ছে সায়েম ভাইয়ের লেকচার দেখো, তুমি সায়েম ভাইয়ের লেকচার দেখো, ব্যাস তোমার এতেই 40% হয়ে যাবে। 2 নাম্বার, তুমি একটু তোমার হাজারি নাকসারের বইটা পড়ো, হাজারি নাকসার ছাড়া অন্য কোনো বই না পড়তেই বলবো, হাজারি নাকসারের বইটা পড়ো, হাজারি নাকসারের বইটা পড়ো, 20% মোর কভার হবে। এবার 3 নাম্বার ফিনিশিং, টেস্ট পেপার সলভ করো, টেস্ট পেপার সলভ করার পর দেখবে তোমার আরও 40% ক্লিয়ার হয়েছে, টোটাল 100%। পরীক্ষায় তুমি 100তে 100 যদি পেতে চাও, 100তে 100, 1 মার্কসও কাটা যাবে না, একটা মার্কস কেউ কাটতে পারবে না, সাধ্য নাই ইনশাল্লাহ। তাহলে তোমাকে আমার লেকচার দেখতে হবে, হাজারি নাকসারের বইটা পড়তে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে। হাজারি নাকসারের বই ছাড়া অন্যান্য বই আছে, তবে সেগুলো এত স্ট্যান্ডার্ড না, বিকজ আমাদের টিচাররা আমাদের বোর্ড পরীক্ষায় যেসব প্রশ্ন আসে ওইসব প্রশ্ন কিংবা এডমিশনে হাজারি নাকসারের বই থেকে আসে হুবহু, অন্যান্য বইগুলো এত স্ট্যান্ডার্ড না। আর হাজারি নাকসারের বইটা অনেক বছর ধরে চলে আসছে, খুব ভালো বই। হ্যাঁ, হাজারি নাকসারের বইটা ফলো করবে, অন্য কোনো বই পড়ার দরকার নেই, 10-12টা বই পড়ার কোনো দরকার নাই, 2টা বই পড়ারও দরকার নেই, একটা বই যথেষ্ট, একটা বই এনাফ, একটা বই ভালো মতো পড়ো। ওকে, তাহলে আমার লেকচার দেখো, স্যারের বইটা দেখো, টেস্ট পেপার দেখো, মাস্ট টেস্ট পেপার লাগবে, 40% দেওয়া আছে টেস্ট পেপারে। তুমি আমার লেকচার দেখেছো, বই পড়েছো, টেস্ট পেপার সলভ করো নাই, তাহলে তুমি কখনোই কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন ঘোরাবে, কিভাবে প্রশ্ন ধরন হবে, এই ব্যাপারগুলো ধরতে পারবে না। প্রশ্ন যদি ধরতে না পারো, অ্যান্সার করতে পারবে না, ফলে তুমি সবই পড়ে গেলে, পুরো বই মুখস্থ তুরস্থ করে ফেলেছো, কিন্তু তুমি প্রশ্ন ধরতে পারোনি, তুমি ধরতেই পারোনি, তুমি কে অ্যান্সার করবে, তুমি তাকে চিনতেই পারোনি। ফর এক্সাম্পল আমি একটা কথা বলি, এই যে মনে করো আমি একদিন তোমাদেরকে আমার সকিনাকে দেখাই দিলাম, দেখো এই যে এটা আমার সকিনা, একেবারে সুন্দর করে সকিনাকে দেখালাম, সকিনার ঠোঁট, চোখ, নাক, চোল সব কিছু তুমি ভালো মতো দেখেছো। এরপর একদিন সকিনাকে নিকাব পরে পাঠালাম, তুমি নিকাব পরাই সকিনাকে চিনতে পারোনি, ধরতে পারোনি, সকিনাকে তুমি চিনতে পারোনি, হবে না। তোমাকে সবই দেখালাম কিন্তু সকিনাকে তুমি চিনতে পারোনি, হবে না। তাহলে আমি তোমাকে সবই পড়ালাম, বইয়ে সবই পড়লে তুমি, কিন্তু তুমি নিকাব পড়ার কারণে প্রশ্নের মধ্যে একটা নিকাব দিয়ে দেয়, প্রশ্নের মধ্যে এমনভাবে প্রশ্নটা দেওয়া থাকে নিকাব তুমি খুলতে পারোনি, নিকাব তুমি খুলে চিনতে পারোনি সে কে, তাহলে কিন্তু প্রশ্নে অ্যান্সার করতে পারবে না। অনেক সময় প্রশ্নের মধ্যে দিয়ে দেয় ABC, এরকম করে দিয়ে দেয়, তোমাকে সরাসরি বলে দিবে না এটা বিক্রিয়া তাপ, এটা এনতালপি বলে দিবে না। তোমাকে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা দেখেছি, যারা অর্গানিক কেমিস্ট্রি আমার কাছে পড়ছো, যারা কেমিস্ট্রির সেকেন্ড পেপার আমার কাছে পড়ছো, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো করবে। কেমিস্ট্রির সেকেন্ড পেপারে সবচেয়ে ইফেক্টিভলি পড়াচ্ছি, কেমিস্ট্রির সেকেন্ড পেপারে আমি 100তে 100 পাওয়ার জিম্মাদারি নিয়েছি। যারা আমার কাছে পড়বে, আমি ঠিক যেদিন ইন্টার পরীক্ষা দিবে এরপরে বলবে 100তে 100 কে পাওনি, 100তে 100 পাওয়ার জিম্মাদারি ইনশাল্লাহ পেয়ে যাবে ইনশাল্লাহ। বাকিটা তো আল্লাহর উপরে, আমার কাছে হচ্ছে চেষ্টা করে যাওয়া, চেষ্টা চালিয়ে যাওয়া, চেষ্টা আমি চালিয়ে যাব, বাকিটা তো আল্লাহর উপর, ঠিক আছে। সো একদম 100তে 100 পাওয়ার মতো করেই পড়াচ্ছি। তো এই যে ওইখানেও দেখা যায় যে তোমার বিভিন্ন যোগ XY দিয়ে থাকে, ABC দিয়ে থাকে, স্টুডেন্টরা সবই পড়ছে, সবই পারে, এক্স কোনটা আর ওয়াই কোনটা সেটা পারে না, এ কোনটা, বি কোনটা, সি কোনটা সেটা ধরতে পারে না। সকিনাকে চিনে কিন্তু নিকাব পড়াই ধরতে পারে নিকুনটা সকিনা, তাহলে কিন্তু আর হবে না। কাজেই অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে। আমি এখানে 40% দিয়েছি, তার মানে কেমিস্ট্রিতে ভালো করতে হলে অবশ্যই টেস্ট পেপার সলভ করতে হবে, কারণ টেস্ট পেপারে বিভিন্ন প্রশ্নের ভেরিয়েশন তোমাকে বলে দিবে প্রশ্ন কেমন হতে পারে, কিভাবে ঘোরাতে পারে, কিভাবে কি করলে ধরতে পারবো, এই ব্যাপারগুলো, কাজেই এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যাই হোক, যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট। তো সবাই আমার লেকচার দেখবে, বইটা পড়বে আর টেস্ট পেপার সলভ করবে, দেখবা আর কিছুই তোমাদের লাগবে না, যথেষ্ট হবে, এটাই তোমার জন্য এনাফ হয়ে যাবে। হ্যাঁ, তোমার কোনো বাসায় টিচার রাখতে হবে না, বাসায় টিচার রেখে কী হবে, বাসায় টিচার বইটা রিডিং পড়াই দিবে। আমরা তো ভাই বই রিডিং পড়াই না, তুমি তোমার বইটা খুলে দেখো, সব অগোছালো, আমরা বইটাকে গুছিয়ে দিই, তারপরে বই পড়তে বলি কেন, আমি তো গুছিয়ে দিয়েছি, এবার বই পড়লে তোমার কাছে বইটা ভালো লাগবে, আমার লেকচার করার পর বই পড়লে তোমার কাছে শান্তি লাগবে। বাসার টিচার সেটা করবে না, বাসার টিচার লাইন বাই লাইন পড়াই দিবে, মাসে 10,000 টাকা নিয়ে যাবে, 20,000 টাকা নিয়ে যাবে, কি দরকার? টাকা বেশি হলে দান করে দাও, মানুষ দোয়া করবে, টাকা বেশি হয়েছে দান করে দাও, দোয়া করবে। বাসায় টিচার, এসব অনেকে আমাকে বলে ভাই ছোটোবেলা থেকে বাসায় টিচার রেখে পড়ার অভ্যস্ত, এগুলো ভাব, অহংকার দূর করে দাও, এগুলো দিয়ে মানুষ হইতে পারবে না। ছোটোবেলা থেকে বাসায় টিচার রেখে পড়ার অভ্যাস, অহংকার, এগুলা ভাব। তুমি তার মানে ব্যাচে পড়াকে ছোট করলে,
অনেকজনের মধ্যে পড়াকে ছোট করলে, তুমি স্পেশাল, তুমি প্রাইভেট, তুমি স্পেশাল, তুমি প্রাইভেট দেখালে নিজেকে, তোমার ওইখানেই তুমি শেষ। অহংকার ভাব। অনেকে আবার বলে আমি উইক, আমি বুঝি না। উইক বলে এই দুনিয়াতে কিছু নেই। তুমি আমার ক্লাসটা করো, একটা পয়েন্ট, একটা বিন্দু যদি না বুঝাও আমাকে বলিও। আমার ক্লাসটা তুমি করো, না বুঝলে আমাকে বলিও। না বোঝার তো কিছু নেই। উইক এটা তুমি তো নিজেই ভেবে নিয়েছো, আমি উইক, আমি বুঝবো না, কাজে আমার বাসায় টিচার লাগবে। তুমি যদি আগে থেকেই শিল মেরে দাও আমি উইক, আমি টিচার, আমি বুঝবো না বাসায় টিচার ছাড়া, তাহলে তো হবে না। কি দরকার বাসায় এত টাকা দিয়ে টিচার রাখার যদি তোমার এই ক্লাসগুলোতেই হয়ে যায়? কোনো দরকার নেই। কাজেই তোমরা ক্লাসগুলো ভালো মতো করো। ক্লাসগুলো ফেসবুকে আছে, ইউটিউবে আছে, ভালো মতো কেমিস্ট্রি ফার্স্ট পেপার ক্লাসগুলো করো। তারপর স্যারের বইটা পড়ো, হাজারি নাক স্যারের বইটা পড়ো, তারপর তুমি টেস্ট পেপারটা সলভ করো। এরপর যদি তুমি ভালো না করো আমাকে বলিও যে ভাই আমি আপনার লেকচার দেখেছি, বই পড়েছি, টেস্ট পেপার সলভ করেছি, আমি ভালো করি নাই। এটা আশা করি আমাকে শুনতে হবে না। যদি এরপরও ভালো না করো আমাকে বলিও, এটা কিন্তু সম্ভব না আমাকে বলা, কারণ তুমি এই 3টা কাজ করলে অটোমেটিক ভালো করবে। কেউ তোমার ভালো করাকে ঠেকাতে পারবে না। আমার লেকচার দেখো, তুমি স্যারের বইটা পড়ো, তুমি টেস্ট পেপার সলভ করো, কেউ ঠেকাতে পারবে না তোমাকে, ভালো করবেই। ঠিক আছে? আর যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়তে চাচ্ছ, অলরেডি আমাদের ফার্স্ট পেপারের প্রায় শেষের দিকে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার শুরু করা দরকার। অনেকের কলেজে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা হয়ে গেল, এখন কেমিস্ট্রি সেকেন্ড পেপার শুরু করবে। যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়তে চাও, সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো বেসিক দিয়ে পড়ানো হচ্ছে। আমি একটু স্লো গিয়েছি, সামনে ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপার এবার একটু টান দিব। এতদিন স্লো ছিলাম যাতে করে সবাই একটু ধরতে পারে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টানতে পারে। ফার্স্ট পেপার যেহেতু শেষ, মাথা থেকে ফার্স্ট পেপারের প্রেশারটা শেষ, ফার্স্ট পেপারের প্রেশারটা শেষ মাথা থেকে, এখন সেকেন্ড পেপার নিয়ে কাজ করতে হবে। সো সেকেন্ড পেপার এবার কিন্তু দৌড় শুরু হবে। সো এই দৌড়ের মধ্যে যদি তুমি ঢুকতে না পারো পিছিয়ে পড়বে। এখন সেকেন্ড পেপার দৌড় শুরু হবে, সবাই দৌড়াবে, ওই দৌড়ের মধ্যে তোমাকে থাকতে হবে, নাহলে তুমি পিছিয়ে পড়বে, আর কখনো ধরতে পারবে না। যারা কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপার করতে চাচ্ছ, এখনও ভর্তি হও নাই, ভর্তি হতে পারো। শুধু নিজে ভর্তি না, ফ্রেন্ডদেরকেও বলতে পারো এই দৌড়ের মধ্যে সামিল হওয়ার জন্য। ঠিক আছে? সবচেয়ে বেস্ট হবে। ওকে, আমি তো বললামই 100-100 পাওয়ার জিম্মাদার আমি নিয়ে নিলাম, বাকিটা আল্লাহ। কথাগুলো বললাম তোমাদের ভালোর জন্য, বিশ্বাস করো কথাগুলো বললাম তোমাদের। ওকে, আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, এখন আবার কানেক্ট হয়েছি। ওকে ওকে ঠিক আছে, দেখো তো সব কিছু ঠিক আছে কিনা বাবা। মাঝখানে আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ওকে, মাঝখানে একটু ডিসকানেক্ট হয়েছিলাম, যার কারণে একটু ব্লার হয়েছে, একটু পর ঠিক হয়ে যাবে। যা ব্লার হয়েছে সেটা আমরা আবার শুরু করি। দেখো, সো ঠিক হয়েছে কিনা একটু জানাও, স্টেবল হয়েছে কিনা জানাও, এরপর আবার শুরু করব। মাঝখানে আমি একটু ডিসকানেক্ট হয়েছিলাম। ওকে, আচ্ছা, ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। ওকে, ক্লিয়ার হয়েছে? আমি একটু করে দেখছি ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার হয়েছে বাবা, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ওকে ওকে, নাইস, ঠিক আছে না সব কিছু? ওকে, শুরু করি। দেখো তাহলে আবার আসো, তাপ রসায়ন চ্যাপ্টার 4 এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তাপ রসায়ন। ওই তাপ রসায়নের 3 ধরনের তাপ আছে। কয় ধরনের তাপ? 3 ধরনের তাপ আছে। কয় ধরনের তাপ? 3 ধরনের তাপ আছে। একটা তাপকে বলা হয় বিক্রিয়া তাপ বা এনথালপি, একটা তাপকে বলা হয় অবস্থার পরিবর্তন তাপ। বিক্রিয়া তাপ বা এনথালপি যদি তুমি বুঝতে চাও, দুটা জিনিস বুঝতে হবে, বন্ধন শক্তি, গঠন তাপ। বন্ধন শক্তি, গঠন তাপ। তাহলে আমরা বিক্রিয়া তাপ বা এনথালপি পড়াবো, সেখানে বন্ধন শক্তি এবং গঠন তাপ পড়াবো। বিক্রিয়া তাপ পড়ানোর সময় বন্ধন শক্তি এবং গঠন তাপও পড়িয়ে ফেলবো। এবার আসো অবস্থার পরিবর্তন তাপ। অবস্থার পরিবর্তন তাপের মধ্যে ঊর্ধ্বপাতন তাপ, গলন তাপ, বাষ্পীভবন তাপ, এই 3 ধরনের তাপ নিয়ে আলোচনা করব। এখন আরেক ধরনের তাপ আছে, বিক্রিয়া তাপ একটা, অবস্থা পরিবর্তন তাপ একটা, 2টা তাপ গেল। 3 নাম্বার আর এক ধরনের তাপ আছে, যেটা নিয়ে এখন কথা বলবো। সো 3 নাম্বার তাপটা আমার যেহেতু ওদিকে জায়গা নেই, তোমরা নিচে নিচে দেখিও, আমি এখানেই দেখাচ্ছি। 3 নাম্বার যে তাপটা আছে, 3 নাম্বার তাপ হচ্ছে দ্রবণ তাপ, যে কোনো একটা দ্রবণ তাপ। 3 নাম্বার তাপ হচ্ছে স্পেশাল তাপ আর কি, দ্রবণ তাপ। আর হচ্ছে প্রশমন তাপ। 2 ধরনের তাপ আছে, দ্রবণ তাপ এবং প্রশমন তাপ। সো 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি দ্রবণ তাপ, প্রশমন তাপ। স্পেশাল 2টা তাপ আছে, দ্রবণ তাপ, প্রশম তাপ।
তাহলে দ্রবণ তাপ, প্রশমন তাপ, এই দুই ধরনের তাপ আছে। ওকে, দ্রবণ তাপ, প্রশমন তাপ। আচ্ছা স্যার, আবার আমি একটু রিপিট করি। চ্যাপ্টার 4 এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট তাপ রসায়ন। তাপ রসায়ন হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় যে তাপের আদান প্রদান হয় সেই তাপ নিয়ে আলোচনা করবে তাপ রসায়ন। তাপ রসায়নে 3 ধরনের তাপ আছে। একটা হচ্ছে বিক্রিয়া তাপ বা এনথালপি, একটা অবস্থার পরিবর্তন, একটা স্পেশাল তাপ। বিক্রিয়া তাপ বা এনথালপিতে বন্ধন শক্তি, গঠন তাপ আছে। অবস্থার পরিবর্তনে ঊর্ধ্বপাতন, গলন, বাষ্পীভবন আছে। আর এখানে দ্রবণ তাপ এবং প্রশমন তাপ আছে। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা তাপ নিয়ে আলোচনা করব এখন। ওকে, শুরু করি তাহলে। আসো বাবা, শুরু করি। দেখো, ওকে, একদম প্রথমে আলোচনা করব বিক্রিয়া তাপ নিয়ে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে বিক্রিয়া তাপ নিয়ে, বন্ধন শক্তি নিয়ে। ওকে, আচ্ছা দেখো তাহলে হেডিংস দাও, বিক্রিয়া তাপ বা এনথালপি। তো বিক্রিয়া তাপ বা এনথালপি কি? বিক্রিয়া তাপ বা এনথালপি হচ্ছে কোনো একটা বিক্রিয়ার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় বা যে পরিমাণ তাপ শোষিত হয় সেটাকে বিক্রিয়া তাপ বা এনথালপি বলা হচ্ছে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে যেই তাপের পরিবর্তন হয় সেটা। তাহলে আমরা ডেফিনেশনটা লিখব, কোনো, ঠিক আছে, বিক্রিয়ার ফলে যে তাপ উৎপন্ন বা শোষিত হয় তাকে বিক্রিয়া তাপ বলে। ওকে, আচ্ছা, এরপর বিক্রিয়া তাপ কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি। কোন একটা বিক্রিয়ায় যেই তাপ উৎপন্ন বা শোষিত হয় তাকে বিক্রিয়া তাপ বলে। এক্সাম্পল, আমরা এবার বিক্রিয়া তাপের এক্সাম্পলটা দেখব। ফর এক্সাম্পল, মনে করো মিথেনকে অক্সিজেন দিয়ে দহন করলাম, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, পানি উৎপন্ন হলো। ওকে, আচ্ছা, তো এই যে বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো এবং পানি উৎপন্ন হলো, এই যে মিথেনের এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার ফলে মনে করো 890 কিলোজুল তাপ কি হলো, উৎপন্ন হয়েছে। তাহলে কোন একটা বিক্রিয়ার ফলে যেই তাপ উৎপন্ন হয় কিংবা কোন একটা বিক্রিয়ার ফলে যেই তাপ শোষিত হয়, যেই তাপ উৎপন্ন হবে বা যেই তাপ শোষিত হবে তাকে বলা হবে বিক্রিয়া তাপ, এবং একে ডেল এইচ দিয়ে প্রকাশ করা হয়। সো ডেল এইচ দিয়ে কি প্রকাশ করা হয়? ডেল এইচ দিয়ে বিক্রিয়া তাপ কিংবা বিক্রিয়া এনথালপি, একটা রিঅ্যাকশনের ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে বা যে এনথালপি, এনথালপি মানে তাপ, এনথালপি মানে তাপ, যে তাপ উৎপন্ন হচ্ছে তাকে ডেল এইচ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে বাবা? ওকে, এরপর তাহলে এই যে বিক্রিয়ার ফলে 890 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে, কাজেই আমার ডেল এইচ কিংবা বিক্রিয়া তাপ হচ্ছে 890 কিলোজুল। ওকে, এবার বিক্রিয়া তাপের দুইটা সূত্র আছে, আমরা এখন দেখব বিক্রিয়া তাপের দুইটা সূত্র। বিক্রিয়া তাপের দুইটা সূত্র আছে। নাম্বার 1, এক নাম্বার যে সূত্রটা বিক্রিয়া তাপের, দেখো বিক্রিয়া তাপ সমান বিক্রিয়া তাপ ডেল এইচ সমান উৎপাদের গঠন তাপ, উৎপাদের, আচ্ছা হচ্ছে উৎপাদের বন্ধন শক্তি, আচ্ছা উৎপাদের বন্ধন শক্তি না দিয়ে আমরা বলতে পারি, হ্যাঁ, উৎপাদের বন্ধন, আচ্ছা দাঁড়াও, বিক্রিয়া তাপ ডেল এইচ সমান হচ্ছে বন্ধন ভাঙ্গা শক্তি মাইনাস বন্ধন গড়া শক্তি। তাহলে আমরা এটাকে একটু সুন্দরভাবে লিখতে পারি, বন্ধন ভাঙ্গা না বলে আমরা বলবো বিক্রিয়কের বন্ধন ভাঙ্গা শক্তি, বিক্রিয়কের বন্ধন ভাঙ্গা শক্তি, কারণ বন্ধনটা কার ভাঙ্গে? বিক্রিয়কের ভাঙ্গে। আর কার গঠন হয়? নতুন বন্ধন উৎপাদের গঠন হয়। তাই আমরা একটু স্পেসিফিকলি বলছি বিক্রিয়কের বন্ধন ভাঙ্গার শক্তি, যে শক্তিটা আছে বন্ধন ভাঙ্গা যে শক্তি সেটা, মাইনাস উৎপাদের বন্ধন গড়ার শক্তি। ঠিক আছে? সো বন্ধন ভাঙ্গা শক্তি মাইনাস বন্ধন গড়া শক্তি, এটা হচ্ছে বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপের একটা ফর্মুলা হচ্ছে এটা, যে বন্ধন ভাঙ্গা শক্তি মাইনাস বন্ধন গড়ার শক্তি, বন্ধন ভাঙ্গা শক্তি মাইনাস বন্ধন গড়া শক্তি, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে বিক্রিয়া তাপ বের করার একটা সূত্র হচ্ছে, তোমাকে বন্ধন শক্তি দিয়ে দিবে, বন্ধন শক্তি থেকে কিভাবে বের করব? বিক্রিয়কের বন্ধন ভাঙ্গা শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গড়ার শক্তি। ঠিক আছে? বিক্রিয়কের বন্ধন ভাঙ্গা শক্তি মাইনাস উৎপাদের বন্ধন গড়ার শক্তি। ঠিক আছে, আবার বলো, বিক্রিয়া তাপ মানে কি? বিক্রিয়কের বন্ধন ভাঙ্গা শক্তি আর উৎপাদের বন্ধন গড়ার শক্তি। ঠিক আছে, এরপর আসো এবার
বিক্রিয়া তাপের আরও একটা ফর্মুলা আছে, বিক্রিয়া তাপের আরও একটা ফর্মুলা আছে যেটা গঠন তাপ দিয়ে বিক্রিয়া তাপ ডেল এইচ সমান উৎপাদের গঠন তাপ, এটা উৎপাদের গঠন তাপ আগে আসবে, গঠন তাপ বা ফরমেশন এনথালপি যেটাকে এইচএফ দিয়ে প্রকাশ করে মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। তাহলে আমরা যদি বন্ধন শক্তি দিয়ে লিখি তাহলে বন্ধন ভাঙ্গার শক্তি, ভাঙ্গারটা আগে আসবে, আর বন্ধন ভাঙ্গে বিক্রিয়কের, আর বন্ধন গড়ার শক্তি গড়ারটা পরে আসবে। আমরা এটা 9-10-এও পড়ে এসেছি, বিক্রিয়া তাপ মানে বন্ধন ভাঙ্গা শক্তি মাইনাস বন্ধন গড়া শক্তি। আর আরেকটা এখন পড়ছি উৎপাদের গঠন তাপ, নতুন একটা কনসেপ্ট গঠন তাপ, পড়াবো একটু পরে বুঝাবো গঠন তাপটা কি। উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। তোমাকে পরীক্ষার প্রশ্নে সরাসরি একদম কোনো ধরনের প্যাচ পোস্ট ছাড়া সরাসরি তোমাকে বন্ধন ভাঙ্গা শক্তি এবং বন্ধন গড়া শক্তি দিয়ে দিবে, কিংবা বন্ধন শক্তি দিয়ে দিবে, অথবা তোমাকে প্রশ্নে গঠন তাপ দিয়ে দিবে, গঠন তাপ দিয়ে দিবে। সো পরীক্ষার প্রশ্নে যদি তোমাকে গঠন তাপ দেওয়া থাকে তাহলে গঠন তাপ দিয়ে করব, আর যদি বন্ধন ভাঙ্গা শক্তি এবং বন্ধন গড়া শক্তি দিয়ে দেওয়া থাকে এটা দিয়ে করব। সো দুইভাবেই বিক্রিয়া তাপ বের করা যায়। আমি আবার বলছি, কোন একটা বিক্রিয়ার বিক্রিয়া এনথালপি বা তাপ বা ডেল এইচ যদি বের করতে বলে বন্ধন শক্তি দিয়ে বের করতে পারবো অথবা গঠন তাপ দিয়ে বের করতে পারবো। তাই আমি বিক্রিয়া তাপের সাথে দুটো কথা লিখেছি, একটা বন্ধন শক্তি লিখেছি, একটা গঠন তাপ লিখেছি। সো বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপির সাথে দুটা ব্যাপার সম্পর্কিত, একটা বন্ধন শক্তি, একটা গঠন তাপ। বন্ধন শক্তি দিয়ে একটা ফর্মুলা আছে, গঠন তাপ দিয়ে একটা ফর্মুলা আছে। যদি বন্ধন শক্তি দিয়ে আসে তাহলে বন্ধন ভাঙ্গা শক্তি মাইনাস বন্ধন গড়া শক্তি, এটা হচ্ছে বিক্রিয়া তাপ। আর যদি গঠন তাপ দিয়ে আসে উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ, এটা হচ্ছে বিক্রিয়া তাপ। সো এই দুই ফর্মুলা, যে কোনো একটা ফর্মুলা দিয়ে আমরা বিক্রিয়া এনথালপি বা তাপ বের করতে পারি। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, খুব ভালো। সো এখন আমরা গঠন তাপ কি এই ব্যাপারটা বলেই আমরা বিক্রিয়া তাপ থেকে ম্যাথ করব। বিক্রিয়া তাপ থেকে যেসব ম্যাথ আসতে পারে এই দুই সূত্র দিয়ে হয়ে যাবে, এই দুই সূত্রের বাইরে কোনো ম্যাথ তেমন আসে না। সো আমরা গঠন তাপ এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেই ম্যাথে চলে যাব। গঠন তাপ এই ব্যাপারটা কি, কাকে আমরা গঠন তাপ বলবো? আচ্ছা, গঠন তাপ কাকে বলবো দেখো, সো গঠন তাপ, খুব ভালো প্রশ্ন। গঠন তাপ কি? গঠন তাপকে ইংলিশে বলা হচ্ছে ফরমেশন এনথালপি, যেটাকে এফ দিয়ে প্রকাশ করে, ফরমেশন এনথালপি, এবং প্রকাশ করা হয় ডেল এইচ এফ দিয়ে প্রকাশ করা হয়। ওকে ওকে, সো গঠন তাপটা কি? গঠন তাপটার জন্য কিছু শর্ত আছে। একটা হচ্ছে 1 মোল উৎপন্ন করতে হবে, 1 মোল উৎপন্ন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে গ্যাসীয় অবস্থা থেকে উৎপন্ন করতে হবে। তাহলে আমরা কোন একটা যৌগকে 1 মোল যৌগ উৎপন্ন করব, 1 মোল গ্যাসীয় অবস্থায় 1 মোল যৌগ উৎপন্ন করব। যেমন ফর এক্সাম্পল আমরা যদি তোমাদেরকে দেখাই, আমরা যদি তোমাকে দেখাই যে হাইড্রোজেন, এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেন দিলাম, আরেকটা হচ্ছে মনে করো অক্সিজেন। এখান থেকে আমরা পানি উৎপন্ন করলাম। তাহলে কয় মোল পানি? 1 মোল পানি, 1 মোল হতে হবে না, এখানে তো হাফ অন অক্সিজেন, 1 মোল হতে হবে এটা। তাহলে যেটা উৎপন্ন করব, যে যৌগটা উৎপন্ন করব সেই যৌগটাকে 1 মোল হতে হবে। তাহলে যেটা উৎপন্ন করব, যে যৌগটা উৎপন্ন করব সেটাকে 1 মোল হতে হবে। আচ্ছা, 1 মোল হলো। এবং যেখান থেকে উৎপন্ন করবে সেগুলোকে গ্যাসীয় হতে হবে। তার মানে যেখান থেকে উৎপন্ন করব সেগুলোকে গ্যাসীয় হতে হবে। আরেকটা হচ্ছে যেখান থেকে উৎপন্ন করব তারা কি হতে হবে? তারা সলিড হতে হবে। সলিড মানে পিওর হতে হবে। পিওর মানে শুধু তারাই থাকবে, তাদের সাথে অন্য কেউ থাকতে পারবে না। যেমন হাইড্রোজেনই আছে, অক্সিজেনে আছে, পিওর। এটাকে আমরা বলি উপাদান মৌল। উপাদান মৌল থেকে তৈরি করতে হবে। উপাদান মৌল মানে কি? উপাদান মৌল মানে হচ্ছে আমার যেটা তৈরি করতে চাচ্ছি, পানি তৈরি করতে চাচ্ছি, পানিতে কি কি আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে তৈরি করতে হবে। শুধু হাইড্রোজেন হইতে হবে, শুধু অক্সিজেন হতে হবে, পিওর হইতে হবে। পিওর মানে যে আছে সেই থাকতে পারবে, অন্য কেউ না। যৌগ হওয়া যাবে না, সোজা কথা। মৌল হতে হবে, উপাদান মৌল হতে হবে। উপাদান মৌল, এটা তো মৌল না, মৌল হতে হবে। এটাও মৌল হতে হবে। মৌল আর যৌগের মধ্যে পার্থক্য কি? যৌগ মানে হচ্ছে ভিন্ন ভিন্ন মৌল মিক্স হলে যৌগ হয়। যেমন আমি যদি বলি কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো যৌগ। কেন এগুলো যৌগ? কার্বন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, মিক্স হয়েছে, যৌগ। কিন্তু এখানে দেখো হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন মৌল, অক্সিজেন মৌল, ঠিক আছে, উপাদান মৌল থেকে তৈরি হতে হবে। কেমন মৌল? উপাদান মৌল থেকে। অর্থাৎ এটাই হচ্ছে একটা উপাদান মৌল, এটা একটা উপাদান মৌল। এখানে যদি আমার এমন হয় কার্বন মনোঅক্সাইড প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে কিন্তু হবে না। কারণ কার্বন
কার্বন মনোক্সাইড এটা কিন্তু উপাদান মৌল না। শুধু কার্বন থাকলে, শুধু অক্সিজেন থাকলে তাহলে কিন্তু ঠিক আছে। শুধু কার্বন, শুধু অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, এটা কিন্তু হবে। 1 মোল কার্বন ডাইঅক্সাইড হয়েছে, তাহলে এটাও কিন্তু কি হবে? গঠন তাপ হবে। সো গঠন তাপের জন্য শর্ত হচ্ছে যেটা উৎপন্ন করব বা যার গঠন তাপ, যেটা উৎপন্ন হবে তার গঠন তাপ। পানি উৎপন্ন করলে পানির গঠন তাপ, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলে তার গঠন তাপ, উৎপাদের গঠন তাপ। তাহলে যাকে উৎপন্ন করব তাকে 1 মোল হতে হবে, এবং যেখান থেকে উৎপন্ন করব তাদেরকে গ্যাসীয় হতে হবে, এবং তাদেরকে পিওর উপাদান মৌল হতে হবে। পিওর, ওইখানে মিক্স থাকা যাবে না, মিক্স থাকা যাবে না, চিঙ্গেল থাকতে হবে তাদেরকে, চিঙ্গেল শুধু তারাই থাকবে এরকম হতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে গঠন তাপের কিছু শর্ত। এই শর্ত মেনে নিলে তাকে গঠন তাপ বলা হয়। আমি একটু ডেফিনেশনটা লিখে দিই, ডেফিনেশনটা লিখতে পারলে হয়তো মাথায় ঢুকবে। ডেফিনেশনটা হচ্ছে কোনো যৌগের গঠন তাপ হচ্ছে ওই যৌগের উপাদান মৌল হতে গ্যাসীয় অবস্থায় এক মোল ওই যৌগ উৎপন্ন করার তাপ। তাহলে কি বলা হচ্ছে? কোন একটা যৌগ গঠন তাপ হচ্ছে ওই যৌগের উপাদান মৌল হতে গ্যাসীয় অবস্থায় 1 মোল ওই যৌগ উৎপন্ন করার তাপ। তার মানে আমরা যদি এক্সাম্পলটা দিই, তাহলে আমার মনে করো পানির গঠন তাপ হবে, পানির গঠন তাপ হবে 1 মোল পানি উৎপন্ন করব। পানির উপাদান মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে। যাদের থেকে উৎপন্ন করবো তাদেরকে 1 মোল হতে হবে না, যেটা উৎপন্ন করবো সেটা 1 মোল হবে। সে 1 মোল যৌগ উৎপন্ন করব এবং তাদেরকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। সেটাও গ্যাসীয় অবস্থায়, এটাও গ্যাসীয় অবস্থায় হতে হবে। যেটা উৎপন্ন করবো সেটা আবার গ্যাসীয় অবস্থায় না হলে সমস্যা নেই, অটোমেটিকলি এটা অবশ্য গ্যাসীয় হবে। গ্যাসীয় পানি হয়, পরে সেটাকে লিকুইড করি। যাই হোক, সেটা গ্যাসীয় হতে হবে, এটার কোনো শর্ত নাই। শর্ত হচ্ছে 3টা। একটা হচ্ছে 1 মোল উৎপন্ন করতে হবে, একটা হচ্ছে উপাদান মৌল থেকে হতে হবে অর্থাৎ পিওর হতে হবে, আরটা হচ্ছে যাদের থেকে উৎপন্ন করবো তাদেরকে গ্যাসীয় হতে হবে। কথাই বলা হয়েছে ওই যৌগের উপাদান মৌল হতে গ্যাসীয় অবস্থায়, তার মানে উপাদান মৌল হতে হবে এবং গ্যাসীয় অবস্থায় হতে হবে। গ্যাসীয় অবস্থায় উপাদান মৌল হতে 1 মোল তৈরি করব। গ্যাসীয় অবস্থায় উপাদান মৌল হতে 1 মোল তৈরি করতে যেই তাপ, যেই এনথালপি, সেটাকে বলা হচ্ছে গঠন তাপ। সেটাকে বলা হচ্ছে গঠন তাপ। তাহলে গঠন তাপ কি? গঠন তাপ হচ্ছে 1 মোল যৌগ উৎপন্ন করব কোথায় থেকে? উপাদান মৌল থেকে, মানে পিওর থেকে। এবং কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। তাহলে গ্যাসীয় অবস্থায় উপাদান মৌল হতে 1 মোল যৌগ তৈরি করাকে গঠন তাপ বলা হচ্ছে। গ্যাসীয় অবস্থায়, কোন অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। কি থেকে? উপাদান মৌল থেকে। কি উৎপন্ন করব? 1 মোল যৌগ তৈরি করব, এতে যে তাপ দরকার হয় সেটাকেই বলা হচ্ছে আমার গঠন তাপ। আবার বলছি গ্যাসীয় অবস্থায় উপাদান মৌল থেকে, তার মানে পিওর সাবস্টেন্স থেকে আমি যদি 1 মোল যৌগ তৈরি করি, যেটা তাপ দরকার পড়বে সেটাই গঠন তাপ। এটাই হচ্ছে ফরমেশন এনথালপি বা গঠন তাপ। ওকে, ঠিক আছে। এবার আসো, গঠন তাপের ব্যাপারটা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে খুবই চমৎকার একটা ব্যাপার দেখব, যেটা আমাদের খুব কাজে দিবে গঠন তাপের ব্যাপারটার সাথে সাথে। দেখো, পরীক্ষায় গঠন তাপ দিয়ে দিবে, গঠন তাপ নিয়ে তোমার টেনশন নাই, বাট ডেফিনেশনটা বোঝা দরকার। অনেকে ডেফিনেশনটা বুঝে না, গঠন তাপের ডেফিনেশন বুঝতে হবে। পরীক্ষায় কিন্তু গঠন তাপ সরাসরি দিয়ে দিবে, এতে কোনো সমস্যা নেই। তারপরেও গঠন তাপের কনসেপ্টটা কি? উপাদান মৌল থেকে গ্যাসীয় অবস্থায় 1 মোল যৌগ তৈরি করতে যে তাপ দরকার পড়ে। এখন তোমাদেরকে একটা মজার ব্যাপার দেখাবো, সেটা হচ্ছে যে কোনো উপাদান মৌলের গঠন তাপ কিন্তু 0। যেমন আমি যদি বলি অক্সিজেনের গঠন তাপ, আমি যদি বলি নাইট্রোজেনের গঠন তাপ, এর হচ্ছে কি? এর হচ্ছে একবার পিওর। তাহলে যে কোনো পিওর যৌগের গঠন তাপ 0। কেন 0 হবে? কারণ অক্সিজেন এই গ্যাসটা কীভাবে তৈরি হচ্ছে দেখো তো। অক্সিজেন এই গ্যাসটা কীভাবে তৈরি হচ্ছে? আসলে এখানে কোনো বিক্রিয়া হচ্ছে না, কারণ এটাই আসলে ও নিজেই আসলে কি? উপাদান মৌল। সেখানে কোনো বিক্রিয়া হচ্ছে না। এই যে অক্সিজেন থেকেই অক্সিজেন তৈরি হচ্ছে, কোনো বিক্রিয়া হচ্ছে না। কিন্তু
অক্সিজেন গ্যাস থেকেই অক্সিজেন গ্যাসটা তৈরি হচ্ছে, ঠিক আছে। সো অক্সিজেন গ্যাস থেকে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে, এখানে কোনো বিক্রিয়া চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই আসলে অক্সিজেন গ্যাস আছে ওইটাই আসলে কি, ওইটাই আসলে পিওর সাবস্টেন্স, আবার ওইটাই আসলে যৌগ। তাহলে আমরা বলতে পারি গ্যাসীয় অবস্থায় পিওর সাবস্টেন্স থেকে যেটা তৈরি হয়, তো গ্যাসীয় অবস্থায় পিওর সাবস্টেন্স তো আছেই, গ্যাসীয় অবস্থায় পিওর সাবস্টেন্স থেকে যেটা তৈরি হয় এটাই তো আছেই তো এটা। সো কোনো যদি এ ধরনের পিওর সাবস্টেন্স থাকে, অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, এক কথায় যদি বলি গ্যাস আর কি, গ্যাস যদি বলি, তাহলে তাদের গঠন তাপ শূন্য। তাহলে তাদের গঠন তাপ কত? শূন্য, কারণ এখানে গঠন কিছু হয়নি, নতুন করে কিছু গঠিত হয়নি। যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি গঠিত হয়েছে, কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়েছে, এখানে তেমন কিছু গঠিত হয়নি, গঠিত না হলে গঠন তাপ শূন্য, ঠিক আছে। সো এদের গঠন তাপ শূন্য, ওকে। আচ্ছা, সো গঠন তাপ দিয়ে আমরা এবার গঠন তাপ এবং বন্ধন শক্তি দিয়ে আমরা ম্যাথ করব। ম্যাথ করতে গিয়ে আমাদের কাছে বিক্রিয়ার এনথালপিটা ক্লিয়ার হবে, ওকে। বিক্রিয়ার এনথালপি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আসো ম্যাথ 1, একদম প্রথম যে ম্যাথটা দেখবো আমরা, ম্যাথ 1, সবাই ভালো করে খেয়াল করো। ম্যাথ 1 আমি বইয়ের প্রশ্নগুলোই করাবো, কারণ বইয়ের প্রশ্নগুলোই আসবে পরীক্ষায়, বইয়ের বাইরে থেকে তেমন কিছু আসবে না। সো আমি বইয়ের প্রশ্নগুলোই করব, ওকে। দেখো, ওকে, একদম প্রথমে একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেওয়া আছে বইয়েরই প্রশ্ন, ওকে। সো দেখো প্রশ্নটা আমি দেখাচ্ছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে খেয়াল করতে হবে সবাইকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ভালো করে, বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি লিকুইড এর গঠন তাপ বা গঠন এনথালপি, গঠন এনথালপি মানে গঠন তাপ কত দেওয়া আছে? গঠন তাপ যথাক্রমে দুটো মান দেওয়া আছে, একটা হচ্ছে -393.5 কিলোজুল পার মোল প্রতি মোলে, অবশ্য পার মোল দেওয়া নাই, তাও আমি লিখলাম। এবং পার মোল তো লিখতে হবে না, কেন লিখতে হবে না? কারণ ওটা 1 মোলের জন্যই, পার মোল না লিখলেও চলবে, 1 মোলের জন্য গঠন তাপ ফর 1 মোল, গঠন তাপ ফর 1 মোল। এবং আরেকটা হচ্ছে কত? -286 কিলো জুল। এর পরবর্তীতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল ইথানলের দহন বিক্রিয়ায় এনথালপি এত হলে তরল ইথানলের গঠন তাপ কত? তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল ইথানলের বিক্রিয়ায় এনথালপি, বিক্রিয়া তাপ দেওয়া আছে, বিক্রিয়া তাপ -1366.9 কিলোজুল হলে ইথানলের গঠন এনথালপি কত? ইথানলের গঠন এনথালপি কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ওকে। সো প্রশ্নটা সবাই একটু তুলে নাও। কার্বন ডাইঅক্সাইড এবং পানির গঠন এনথালপি যথাক্রমে -393.5 কিলোজুল এবং -286 কিলোজুল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল ইথানলের বিক্রিয়া তাপ -1366.9 কিলোজুল হলে ইথানলের গঠন এনথালপি কত? প্রশ্নটা সবাই তুলে নাও, ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাবা আসো এবার দেখো বাবা, আমরা কিভাবে তাহলে এই ম্যাথটা করতে পারি। ফার্স্ট অফ অল ম্যাথের কনসেপ্টটা কি? ম্যাথের কনসেপ্ট হচ্ছে বিক্রিয়া তাপ, আন্ডারলাইন করো বিক্রিয়া তাপ। সেটার কনসেপ্ট হচ্ছে কি? কনসেপ্ট হচ্ছে বিক্রিয়া তাপ। তাহলে সলিউশনে যাওয়ার আগে কনসেপ্টটা বুঝতে হবে। সলিউশনে যাওয়ার আগে কনসেপ্টটা কি? এটার কোন কনসেপ্ট থেকে এই ম্যাথটা এসেছে? বিক্রিয়া তাপের কনসেপ্ট থেকে। সো লিখে রাখো পাশে, এটা হচ্ছে এটি বিক্রিয়া তাপের কনসেপ্ট, বিক্রিয়া তাপ ও গঠন তাপের কনসেপ্ট, গঠন তাপের কনসেপ্ট। সো কনসেপ্ট আগে তোমাকে বুঝতে হবে, কোন কনসেপ্ট থেকে ম্যাথ হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে বিক্রিয়া তাপ এবং গঠন তাপের কনসেপ্ট থেকে ম্যাথ। এটা তো আমরা সলিউশনে লিখবো না, জাস্ট একটা কনসেপ্ট তোমাকে দিলাম আর কি, হিন্টস তোমাকে দিলাম, হিন্টস, সলিউশন না, হিন্টস তোমাকে দিয়েছি। সো হিন্টস কি? হিন্টস হচ্ছে এটা। এরপর আমরা এবার সলিউশন করব। সো এটা বিক্রিয়া তাপ এবং গঠন তাপের কনসেপ্ট দিয়ে করতে হবে। এখন আমরা সলিউশনে যাব, সো সলিউশনটা আমরা দেখব। সো এটা বিক্রিয়া তাপ এবং গঠন তাপের কনসেপ্ট দিয়ে করব। সবাই আশা করি প্রশ্নটা লিখে নিয়েছো, প্রশ্ন সবার লেখা শেষ আশা করি, ওকে। সো আমি এখন মুছে অঙ্কটা করব।
বিক্রিয়া তাপ এবং গঠন তাপের হিন্টস দিয়ে অঙ্কটা করব। ওকে দেখো, তাহলে আমি প্রশ্নটা মুছে ফেলছি যেহেতু আমার স্পেস কম, সবার খাতায় আছে। সলিউশনটা দেখো, তাহলে সলিউশনটা হচ্ছে খুবই চমৎকার। সলিউশনটা আমরা জানি বিক্রিয়া তাপ এবং গঠন তাপের মধ্যে যে সূত্রটা হচ্ছে বিক্রিয়া তাপ সমান উৎপাদের গঠন তাপ বা গঠন এনথালপি মাইনাস বিক্রিয়কের গঠন এনথালপি। এখন বিক্রিয়াটা তো লিখতে হবে নাকি? বিক্রিয়া না লিখলে তো তুমি বুঝতে পারবে না। সো বিক্রিয়াটা লিখবো আমরা। সো বিক্রিয়া হচ্ছে আমাদের, বিক্রিয়াটা দেখো আমাকে বলেছে কার্বন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়া থেকে তরল ইথানল উৎপন্ন হবে। সো আমার বিক্রিয়াটা হচ্ছে, সবাই ভালো করে খেয়াল করো বিক্রিয়াটা কি। বিক্রিয়াটা অবশ্য পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে না, তোমাকেই বিক্রিয়াটা লিখতে হবে। আচ্ছা, তাহলে তরল ইথানলের দহন বিক্রিয়া, বিক্রিয়াটা হচ্ছে একটা কথা লেখা ছিল আমাদের প্রশ্নের মধ্যে, তরল ইথানলের দহন বিক্রিয়া, এটা ঠিক আছে। সো তরল ইথানলের দহন বিক্রিয়া, বিক্রিয়াটা হচ্ছে তরল ইথানলের দহন বিক্রিয়া। আমি তাও লিখে দিচ্ছি এখানে, তরল ইথানলের দহন বিক্রিয়া। বিক্রিয়াটা ছিল তরল ইথানলের দহন বিক্রিয়া। সো তরল ইথানলের দহন বিক্রিয়াটা দেখো, দহন মানে, দহন শব্দটা থাকলেই বুঝতে হবে অক্সিজেন দিয়ে কাউকে বার্ন করা। দহন শব্দটা থাকলেই প্রশ্নের দহন বিক্রিয়া আছে, দহন বিক্রিয়া মানে অক্সিজেন দিয়ে কাউকে পোড়ানো, অক্সিজেন দিয়ে কাউকে পোড়ানো। সায়েম রহমানের দহন বিক্রিয়া মানে সায়েম রহমানকে অক্সিজেন দিয়ে পোড়ানো, ঠিক আছে। কারো দহন বিক্রিয়া বলতে তাকে অক্সিজেন দিয়ে পোড়ানো, তাকে অক্সিজেন দিয়ে বিক্রিয়া করা দহন বিক্রিয়া। তরল ইথানল, ইথানল তরল অবস্থায় আছে সেটাই বোঝাচ্ছে। ইথানল মানে C2H5OH এবং সেটা লিকুইড অবস্থায় আছে, অক্সিজেন অবশ্যই গ্যাস অবস্থায় আছে। সো ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া, তরল ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া, দিস ইজ কল তরল ইথানলের দহন বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে দুটো জিনিস উৎপন্ন হবে, মনে রাখবে। যে কোনো জৈব যৌগকে জ্বালালে বা যে কোনো হাইড্রোকার্বনকে যদি আমরা জ্বালাই, যেমন এটা একটা জৈব যৌগ, অ্যালকোহল কিংবা হাইড্রোকার্বন বলতে পারো। সো জৈব যৌগকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। হাইড্রোকার্বনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। যেটা একটা হাইড্রোকার্বন, অ্যালকোহল, সেটাকে দহন করব, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। এবং এবার আমাদেরকে সমতাকরণ করতে হবে। প্রশ্নেই বলা ছিল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, পানি তরল, প্রশ্নেই দেওয়া ছিল এটা। ওকে, এখন আমাদেরকে সমতা বিধান করতে হবে। কার্বন আছে 2টা, সো এখানে 2 দিব। তারপর হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন আছে এখানে 6টা, তাই 3 দিব। 3 দিলে 6টা মিলবে। অক্সিজেন আছে 1টা, 3টা, আমার এখানে অক্সিজেন আছে 4টা, 7টা। 7টা অক্সিজেন এখানে, 3টা অক্সিজেন এখানে, এখানে কিন্তু হাত দিতে পারছি না, এখানেই শুধু হাত দেওয়া যাবে। কাজে 7টা অক্সিজেন আছে, 1টা অক্সিজেন এখানে আছে, আর 6টা মিলাতে হবে, তাই এখানে 3 দিব। তাহলে এখানে 6, এখানে 1, 7টা অক্সিজেন, এখানে 4, এখানে 3, 7টা অক্সিজেন। সো এবার বিক্রিয়াটা সমতাকৃত হয়ে গেল, সমতা বিধানও করে ফেললাম। সো আমাকে বলেছে, আমাকে বিক্রিয়া কিন্তু দেওয়া ছিল না, বিক্রিয়াটা নিজে আক্কল জ্ঞান খাটাই করতে হবে। তোমাকে হিন্টস দেওয়া ছিল তরল ইথানলের দহন বিক্রিয়া, তরল ইথানল লিখলাম, ইথানল লিখলাম, ইথানল, তারপর দহন মানে হচ্ছে অক্সিজেন। তরল ইথানলের দহন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তরল ইথানলের দহন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। সো তরল ইথানলের দহন বিক্রিয়া, ওকে। আচ্ছা, সো তরল ইথানলের দহন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, গেল। এই বিক্রিয়াটা আমরা লিখলাম। এখন এই বিক্রিয়ায় উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ মানে হচ্ছে বিক্রিয়া তাপ। এখন বিক্রিয়া তাপের ফর্মুলাটা আমরা লিখব, বিক্রিয়া তাপের ফর্মুলা আমরা লিখব। সবাই দেখো বিক্রিয়া তাপের ফর্মুলা আমি কীভাবে লিখছি, সবাই একটু ভালো করে খেয়াল করো। বিক্রিয়া তাপের ফর্মুলা কীভাবে লিখছি দেখো। সো বিক্রিয়া তাপের ফর্মুলা থেকে আমরা এই বিক্রিয়া লেখার পর ওই সূত্রটা আবার লিখলাম আর কি, তোমাদের সুবিধার জন্য আমি আবার লিখছি। দেখো বিক্রিয়া তাপ, আমি আবার লিখছি, বিক্রিয়া তাপ সমান উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। প্রশ্ন তোমাদের সবার হাতে আছে নিশ্চয়ই ম্যাথের, বিক্রিয়কের গঠন তাপ। পরের লাইনে লিখব, সবাই ভালো করে খেয়াল করো, পরের লাইনে লিখব বিক্রিয়া তাপকে ড্যালেজ বলা হয়, শুধু ড্যালেজ। তারপর উৎপাদের গঠন তাপ, এখন উৎপাদ কে, উৎপাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মৌল সংখ্যাগুলো সহ নিতে হবে, তার মানে 2 মোল ইন্টু কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ, তার মানে ড্যালেজ এফ,
ডেল এইচ এফ দেওয়ার পর পাশে কার্বন ডাইঅক্সাইড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে। তাহলে ডেল এইচ এফ মানে হচ্ছে এটা বিক্রিয়া তাপ নয়, এটা বিক্রিয়া তাপ নয়, এটা বিক্রিয়া তাপ নয়, এটা বিক্রিয়া এনথালপি নয়, এটা গঠন তাপ। ডেল এইচ এফ মানে গঠন তাপ, ডেল এইচ এল মানে গঠন তাপ কার্বন ডাইঅক্সাইডের। এরপর 3 দিব, 3 দেওয়ার পরে এই যে উৎপাদ বলছে না, উৎপাদ কে কে? কার্বন ডাইঅক্সাইড আর পানি। সো উৎপাদের গঠন তাপগুলো লিখে ফেলবা, সাথে সহক থাকলে সহকটাকে গুণ করে দিতে হবে, কারণ এটা শুধু কার্বন ডাইঅক্সাইডের জন্য, কিন্তু কার্বন ডাইঅক্সাইড 2 জন আছে, সো 2 দ্বারা গুণ হবে। এখানে পানি 3 জন আছে, 3 দ্বারা গুণ হবে, ডেল এইচ এফ পানি, পানির গঠন তাপ। সো এটা হচ্ছে গঠন তাপ, গঠন তাপ। উৎপাদেরটা লেখার পরে থার্ড ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস দিব, মাইনাস দিয়ে আবার থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে এবার বিক্রিয়কের গঠন তাপ লিখব। সো বিক্রিয়কের গঠন তাপটা দেখো, ডেল এইচ এফ ইথানল, ইথানল লিখে দিব, ইথানলের গঠন তাপ, ইথানলের গঠন তাপ। তারপর 3 ইন্টু অক্সিজেনের গঠন তাপ, 3 ইন্টু অক্সিজেনের গঠন তাপ। এই যে সূত্রটা, এটাই হচ্ছে সূত্র। পরীক্ষার খাতায় বিক্রিয়া তাপ সমান উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ, তারপর লিখতে হবে ডেল এইচ। বিক্রিয়া তাপকে ডেল এইচ, গঠন তাপকে ডেল এইচ এফ দিয়ে প্রকাশ করে থাকি গঠন তাপকে। সো উৎপাদের গঠন তাপ মানে কার্বন ডাইঅক্সাইড 2 মোল আছে, 2 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ, 3 ইন্টু পানির গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ লিখলাম। সবাইকে বুঝতে পেরেছ? দেখো তো সবাই ক্লিয়ার কিনা, বাবা বলো তো সবাই ক্লিয়ার কিনা? ওকে, যদি ক্লিয়ার হও এবার দেখো, ওকে বাবা। সো দেখো সবাই প্রশ্নটাতে যাও, প্রশ্নে কি লেখা আছে দেখো, প্রশ্নের মধ্যে লেখা আছে, প্রশ্নের মধ্যে লেখা আছে, প্রশ্নের মধ্যে লেখা আছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। দেখো কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ দেওয়া আছে প্রশ্নে, সো আমরা এখন সেটাই লিখব। সো 2 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ হচ্ছে -395.5। সো -393.5, দুঃখিত 93.5, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ, প্লাস 3 ইন্টু পানির গঠন তাপ দেওয়া আছে কত? পানির গঠন তাপ দেওয়া আছে -286। ওকে, তুমি চাইলে এখানে আবার মাইনাস ব্র্যাকেট দিতে পারো মাইনাসের জন্য, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস দিয়ে আবার থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটগুলো বেশি বড় করে দিয়ে দিয়েছিলাম। আবার দেখো ইথানলের গঠন তাপ, এটাই বের করতে হবে, সো এটা রেখে দিব, এটাই বের করতে বলেছে, ইথানলের গঠন তাপ এটা রেখে দিব। আর অক্সিজেনের গঠন তাপ 0 হবে, এটা আর কিছুই করতে হবে না, 0। কেন অক্সিজেনের গঠন তাপ 0 হবে? কারণ একটু আগে বলেছি পিওর সাবস্টেন্সের গঠন তাপ 0। এবার আসো বিক্রিয়া তাপ, দেখো বলাই আছে এই তরল ইথানলের বিক্রিয়ায় বা তরল ইথানলের দহন বিক্রিয়ায় বিক্রিয়া এনথালপি, বিক্রিয়া তাপ দেওয়া ছিল কত? বিক্রিয়া এনথালপি দেওয়া ছিল কত? -1366.9 কিলোজুল। সেটা হচ্ছে বিক্রিয়া এনথালপি দেওয়া ছিল। এই হচ্ছে প্রশ্নটা। সো সবাই দেখো, ওকে আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে এবার আসো, এই যে এবার ক্যালকুলেশন করে জাস্ট এটা বের করতে হবে। সো এই দুটা যোগ করো, তার পরবর্তীতে এটাকে এই পাশে নিয়ে এটাকে ওই পাশে নিয়ে যাও, সব ক্যালকুলেশন করার পর ডেল এইচ এফ ইথানল আসবে, ইথানলের গঠন তাপ বের হবে। দেখো ক্যালকুলেশন করার পর কি আসে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। ক্যালকুলেশন করার পরে ইথানলের গঠন তাপ আসবে, ইথানলের গঠন তাপ আসবে 786, 858, এরপর 1366, সব ক্যালকুলেশন করার পর -278.1 কিলোজুল আসবে, -278.1 কিলোজুল আসবে। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার, উত্তর। ও পার মোল লিখে দিও, কিলোজুল পার মোল লিখিও, কারণ এটা প্রতি মোলের জন্য, কিলোজুল পার মোল, এটাই হচ্ছে অ্যান্সার। দুঃখিত। ওকে বাবা, এটাই হচ্ছে অ্যান্সার। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? হ্যাঁ, -278.1 কিলোজুল পার মোল হচ্ছে আমাদের অ্যান্সার। বইয়ের অঙ্ক, এবং এভাবেই তাপ রসায়নের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, সবাই তুলে নাও। তুলে নেওয়ার পর আমরা আরেকটা অঙ্কে যাব।
ঠিক আছে, এবার আসো আরেকটা ম্যাথে যাব। গঠন তাপ দিয়ে তাহলে একটা ম্যাথ দেখালাম। সো বিক্রিয়ার তাপ সমান উৎপাদের গঠন তাপ বিক্রিয়কের গঠন তাপ, আশা করি ক্লিয়ার হয়েছে গঠন তাপ দিয়ে অঙ্কটা। সো আরেকটা অঙ্ক দেখব গঠন তাপ দিয়ে, আরও একটা ম্যাথ দেখব। আসো, দেখো গঠন তাপ দিয়ে আরও একটা ম্যাথ আমি লিখে দিচ্ছি প্রশ্নটা। গঠন তাপ দিয়ে আরেকটা ম্যাথ দেখো। প্রশ্নটা হচ্ছে তোমাদের বইয়েরই ম্যাথ 2 2 নম্বর ম্যাথ। কার্বন সলিড অবস্থায় আছে প্লাস অক্সিজেন গ্যাস অবস্থায় আছে, তারপর সেটাকে কার্বন গ্যাস অবস্থায় নেওয়া হয়েছে প্লাস অক্সিজেন গ্যাস অবস্থায় নেওয়া হয়েছে, তারপর কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলো, এবং এই বিক্রিয়ার এনথালপি দেওয়া আছে -393.5 কিলোজুল। তারপর আরেকটা হচ্ছে হাইড্রোজেন দেওয়া আছে গ্যাস অবস্থায় এবং হাফ অণু অক্সিজেন দেওয়া আছে গ্যাস অবস্থায়, বিক্রিয়া করে পানি উৎপন্ন করেছে লিকুইড, এবং সেটার এনথালপি দেওয়া আছে -286 কিলোজুল। একটু আগে যেটা করছি অনেকটা সেটার মতোই। এরপর দেওয়া আছে এসিটিলিন C2H5 প্লাস 5/2 অক্সিজেন, বিক্রিয়াগুলো সব দেওয়া আছে গ্যাস। এখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে এবং 1 অণু পানি উৎপন্ন হয়েছে, এবং এই বিক্রিয়ার এনথালপি দেওয়া আছে -1204 কিলোজুল। প্রশ্ন করেছে কি? প্রশ্ন করেছে এসিটিলিনের গঠন এনথালপি বের করতে হবে। তার মানে আগের প্রশ্নটার মতোই, যে এই যে এসিটিলিন, এটাকে এসিটিলিন বলি আমরা, এই যে এসিটিলিন দেখতে পাচ্ছ, এই এসিটিলিনের গঠন তাপ বের করতে হবে, গঠন এনথালপি বের করতে বলেছে। তাহলে কিভাবে করব? দেখো একদম আগের অঙ্কটাই, জাস্ট এই যে লাইন, এই বিক্রিয়াটাকে নাও। তাহলে আমরা যদি এই বিক্রিয়াটাকে নিই, এই বিক্রিয়াটাকে নিলেই হবে। এই বিক্রিয়ার জন্য ডেল এইচ ইজ ইকুয়াল টু, উৎপাদ হচ্ছে ডেল এইচ এফ কার্বন ডাইঅক্সাইড, ডেল এইচ এফ পানি 2 অণু দিব, এটাকে থার্ড ব্র্যাকেট দিব, মাইনাস এসিটিলিন ডেল এইচ এফ, এসিটিলিন মানে হচ্ছে ইথাইন, সরি এসিটিলিন, এটা কি এসিটিলিন ছিল? ও সরি, এটা 5 হবে না বাবা, এটা 2 হবে। সবাই একটু টিক করো তো, 2 হবে। এটা এসিটিলিন ছিল, এসিটিলিন মানে ইথাইন। ওকে, তাহলে C2H2 এর গঠন তাপ প্লাস 5/2 ওই যে অক্সিজেনের গঠন তাপ। সো এই তো একটু আগে যে বিক্রিয়াটা করালাম, এই বিক্রিয়াটা সেম। এখন আমাকে বিক্রিয়ার এনথালপি দেওয়া আছে -1204, কার্বন ডাইঅক্সাইডের দেওয়া আছে -393.5, তার সাথে 2 গুণ করব, তারপরে পানির দেওয়া আছে -286, তারপর থার্ড ব্র্যাকেট, এরপর এটা বের করব, আর ওইটা 0 হয়ে যাবে যেহেতু পিওর সাবস্ট্যান্স। এই তো একদম এক্স্যাক্টলি আগের অঙ্কটাই সেমভাবে বের করব। ঠিক আছে, পারা যাবে। সো গঠন তাপের অঙ্কগুলোতে দেখা যাবে তোমাকে গঠন তাপ বের করতে বলছে, অথবা এই ফর্মুলা দিয়ে বিক্রিয়া তাপ বের করতে বলছে। সো এই ধরনের অঙ্কগুলো আসলে পারা যাবে তো। তাহলে বিক্রিয়া এনথালপি এবং গঠন তাপ রিলেটেড যে কোনো ম্যাথ আসলে ইনশাল্লাহ আমরা সবাই পারবো তো, ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর এবার আসো বাবা আরেকটা ম্যাথে যাব, বন্ধন শক্তির ম্যাথ, যেগুলো ক্লাস 9-10-এ করতে, ওই ধরনের একটা ম্যাথে যাব। সেই ধরনের ম্যাথ আসলে আশা করি পারা যাবে। বিক্রিয়া তাপ এবং বিক্রিয়া গঠন এনথালপি নিয়ে ফর্মুলা হচ্ছে এটাই হচ্ছে ফর্মুলা। ডেল এইচ সমান হচ্ছে উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ। ক্লিয়ার ইনশাল্লাহ। এবার আসো বন্ধন শক্তি নিয়ে একটা ম্যাথে যাব। একটা ম্যাথ দেখালেই এনাফ বন্ধন শক্তি নিয়ে। সো বন্ধন শক্তি নিয়ে একটা ম্যাথ দেখাবো এখন। দেখো সবাই, বন্ধন শক্তি নিয়ে বন্ধন শক্তির ম্যাথগুলো তোমরা আসলে ক্লাস 9-10-এ অনেক বেশি করেছো বন্ধন শক্তির ম্যাথগুলো, তাও দেখাচ্ছি। ওকে, একটা ম্যাথ দেখাচ্ছি বন্ধন শক্তির। প্রথমেই বিক্রিয়াটা দেওয়া আছে ম্যাথ 3, বিক্রিয়াটা দেওয়া আছে, আমি একটু দেখাচ্ছি একটু করে। বিক্রিয়াটা হচ্ছে মিথেন তার সাথে ক্লোরিন বিক্রিয়া করে CH3Cl এবং HCl উৎপন্ন করেছে। তারপর দেওয়া আছে বিক্রিয়ার মধ্যে বন্ধন শক্তিগুলোর মান দেওয়া আছে। কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান,
কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তির মান 430.53 কিলোজুল পার মোল। তারপর ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া আছে 242.90। তারপর কার্বন ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া আছে 328। তারপর হাইড্রোজেন ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া আছে 433। সো এইভাবে করে 9 10 ম্যাথ ছিল, বন্ধন শক্তি দেওয়া থাকতো, তারপরে বলতো বিক্রিয়া তাপ বের করতে। এটাও সেম, বিক্রিয়া তাপ বের করার একটা পদ্ধতি বন্ধন শক্তি দিয়ে। সো আমরা কি করব, এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে করতাম, একদম সিম্পল, বন্ধন ভাঙ্গার শক্তি মাইনাস বন্ধন গড়ার শক্তি, কি কি বন্ধন ভাঙবে সেটা শক্তি মাইনাস কি কি বন্ধন গঠিত হবে সেটা শক্তি। অথবা অন্যভাবেও বলা যায় যে বিক্রিয়কের বন্ধন ভাঙ্গা শক্তি উৎপাদের বন্ধন গড়ার শক্তি। সো আমরা দেখো বিক্রিয়কে কি কি বন্ধন ভাঙছে, উৎপাদে কি কি গঠিত হয়েছে সেটা দিয়ে করব। ওকে, সো ফার্স্ট অফ অল বিক্রিয়কেরটা দেখো, বিক্রিয়কের বন্ধন ভাঙ্গা শক্তি। সো বিক্রিয়কের কি কি বন্ধন ভাঙছে দেখো, সবগুলো বন্ধনই আসলে ভেঙে ওইটা গঠিত হবে। চাইলে তুমি সবগুলাকে একসাথে নিয়েও করতে পারো, চাইলে শুধুমাত্র যেগুলো ভাঙছে ওইগুলা নিয়েও করতে পারো, দুইভাবেই করা যাবে। শুধু যেগুলো ভাঙছে ওগুলো নিয়ে করতে পারো, অথবা চাইলে সব, আমি প্রেফার করব সব একসাথে নিয়ে করো। একসাথে নিয়ে করলে হবে, এখানে চারটা CH বন্ধন আছে তাই না, তাহলে চারটা CH বন্ধন, তাহলে 4 ইন্টু চারটা CH বন্ড, CH বন্ধনের শক্তি, আর একটা ক্লোরিন বন্ধনের শক্তি, এটা হচ্ছে ভাঙছে এখানে, তাহলে এটা হচ্ছে ডেলএইচ। ঠিক আছে, ডেলএইচ, এটাকে আমরা বলতে পারি ভাঙ্গা, হ্যাঁ ডেলএইচ, এটাকে আমরা কি বলতে পারি, ডেলএইচ 1 বলতে পারি। তাহলে 4 ইন্টু CH বন্ধন ভাঙছে চারটা, 430.53 প্লাস ক্লোরিনের হচ্ছে 242.90। তাহলে মোট কত আসে এখানে, একটু মোট করো তো, মোট করলে 1965.2 আসে, এত কিলোজুল। এটা হচ্ছে বিক্রিয়কের। এবার উৎপাদের জন্য করব। সো উৎপাদের জন্য করো, উৎপাদে কি হয়েছে, উৎপাদে বন্ধন গঠনের শক্তি, উৎপাদে নতুন করে সব বন্ধন গঠন হয়েছে, যেহেতু আমরা সব নিয়ে করছি তাই সব বন্ধন নিয়ে কাজ করব। সো উৎপাদের জন্য ডেলএইচ হবে, উৎপাদের জন্য ডেলএইচ হবে ডেলএইচ 2 বললাম এটাকে, ডেলএইচ 2 হবে এখানে তিনটা CH বন্ধন, তিনটা CH বন্ধন প্লাস এরপরে কি হলো, একটা CCl বন্ধন, একটা কার্বন ক্লোরিন বন্ধন প্লাস HCl বন্ধন, এগুলো হচ্ছে উৎপাদে গঠিত হয়েছে। HCl, একটা CCl, তিনটা CH বন্ধন। 3 ইন্টু CH বন্ধনের মান 430.53, CCl বন্ধনের নাম 328, HCl বন্ধনের মান 433। তাহলে আমার টোটাল আসে 2052 কিলোজুল। সো বন্ধন ভাঙ্গার শক্তিও পেলাম, বন্ধন গঠনের শক্তিও পেয়ে গেলাম 9 10 নিয়মে। এখন কি করব, এখন হচ্ছে বিক্রিয়ার তাপ বের করব। সো ডেল এইচ সমান হবে ডেল এইচ 1 মাইনাস ডেল এইচ 2। তাহলে আমার কত হবে 1965.502 মাইনাস 2052.59। তাহলে আমার অ্যান্সার কত আসে, আমার এই বিক্রিয়ার, আমার এই অঙ্কের অ্যান্সার হবে, আমার অ্যান্সার কত আসে -87.57 কিলোজুল। এটা হচ্ছে আমার অ্যান্সার পার মোল, প্রতি মোলের জন্য। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো বিক্রিয়া তাপ বের করার আরেকটা পদ্ধতি হচ্ছে এইভাবে বন্ধন শক্তি দিয়ে, বিক্রিয়া তাপ বের করার আরেকটা পদ্ধতি যেভাবে বন্ধন শক্তি দিয়ে আমরা বিক্রিয়া তাপ বের করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, বিক্রিয়া তাপ বের করার আরেকটা সূত্র হচ্ছে এভাবে, ঠিক আছে, পারা যাবে। ওকে, এরপর এবার আসো, আমরা মোটামুটি বিক্রিয়া তাপের অঙ্কগুলো করলাম, এরপরে অবস্থা তাপ এবং বাকিগুলো শেষ করে দিব, কারণ আজকেই লাস্ট ক্লাস। সো আজকেই শেষ করে দিব বাকিগুলো। সো দেখো আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস, আর বেশি নেই, ম্যাথের যেটা পরীক্ষায় ম্যাথ আসে যে জায়গা থেকে ওইটা শেষ, এখান থেকেই ম্যাথ আসে পরীক্ষায়। সো তাপ রসায়নের ম্যাথমেটিক্যাল পার্টটা আমরা শেষ করেছি, বাকিগুলো থিওরিটিক্যাল পার্ট, ম্যাথ আসার আর জায়গা নেই। এবার হচ্ছে বাকিগুলো অল্প পড়ালে মোটামুটি শেষ হবে। সো দেখো এবার ম্যাথমেটিক্যাল পার্টগুলো শেষ। তাহলে বিক্রিয়া তাপটা শেষ করলাম। 2 নম্বর হচ্ছে অবস্থা পরিবর্তন তাপ, যেটা আমরা এখন দেখব। অবস্থা পরিবর্তন তাপ, অবস্থা পরিবর্তন তাপটা আসলে সহজ, আমরা 3টা বক্স করে নিব। একটা বক্স করলাম,
আরেকটা বক্স করলাম, আরেকটা বক্স করলাম, তিনটা বক্স করে নিব। একটা বক্স আমরা লিখব কঠিন থেকে গ্যাস হবে, সেই তাপটাকে বলবো ঊর্ধ্বপাতন তাপ। আরেকটা বক্সে লিখব কঠিন থেকে তরল হবে, সেটাকে বলবো গলন তাপ। আরেকটা বক্সে লিখব তরল থেকে গ্যাস হবে, সেটাকে বলবো বাষ্পীভবন তাপ। শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। কঠিন পদার্থ তরল না হয়ে সরাসরি গ্যাস হলে সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। কঠিন পদার্থ তরল না হয়ে সরাসরি গ্যাস হলে বলা হয় ঊর্ধ্বপাতন। কঠিন পদার্থ তরলে হলে বলা হয় গলে গেল, বরফ গলে পানি হওয়া গলন। তরল পদার্থ গ্যাস হলে বলা হয় বাষ্পীভূত হয়েছে, বাষ্পীভবন। তাহলে ঊর্ধ্বপাতন তাপ হচ্ছে কঠিন পদার্থ গ্যাস হবে, গলন তাপ হচ্ছে কঠিন পদার্থ তরল হবে, বাষ্পীভবন তাপ হচ্ছে তরল পদার্থ গ্যাস হবে। উদাহরণস্বরূপ সবাই ভালো করে দেখো, কার্বন গ্রাফাইট তাপ দেওয়ার ফলে কার্বন গ্যাস হয়ে গেল। তাহলে এই বিক্রিয়াটাকে বলা, কার্বন সলিড গ্রাফাইট হচ্ছে সলিড, সেটা কার্বন গ্যাস হয়ে গেল। এই বিক্রিয়ার তাপটাকে বলবো ঊর্ধ্বপাতন তাপ। অনুরূপভাবে মনে করো, বরফ আইস গলে পানি হলো, এই তাপটাকে বলবো গলন তাপ। অনুরূপভাবে ব্রোমিন লিকুইড গলে ব্রোমিন গ্যাস হলো তাপ দেওয়ার ফলে, এই তাপটাকে বলবো, লিকুইডকে গ্যাস করলাম, এই তাপটাকে বলবো বাষ্পীভূত হয়েছে, বাষ্পীভবন তাপ। সো আশা করি তিনটা তাপই ক্লিয়ার হলো। এই তাপগুলোকে বলা হচ্ছে অবস্থা পরিবর্তন তাপ। ঊর্ধ্বপাতন তাপ হচ্ছে কঠিন থেকে গ্যাস হলে, এরপর গলন তাপ হচ্ছে কঠিন থেকে তরল হলে, আর তরল থেকে গ্যাস হলে বাষ্পীভবন তাপ। সো অবস্থা পরিবর্তন তাপ আমাদের শেষ। এরপর লাস্ট ওয়ান, তাপ রসায়নের সর্বশেষ টপিক, চ্যাপ্টার 4-এর সর্বশেষ টপিক। একটু পর চ্যাপ্টার 4 বিদায় নিব, চ্যাপ্টার 4 শেষ হবে একটু পরে। ওকে, দেখো চ্যাপ্টার 4-এর সর্বশেষ টপিক, লাস্ট টপিক। তিন নাম্বার স্পেশাল তাপ। স্পেশাল তাপ আছে দুইটা, একটা হচ্ছে দ্রবণ তাপ আর একটা হচ্ছে প্রশমন তাপ। প্রথমে আসো দ্রবণ তাপ। দ্রবণ তাপ কাকে বলে? দ্রবণ তাপ বলা হচ্ছে 1 মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যে তাপ উৎপন্ন বা শোষিত হয় তাকে দ্রবণ তাপ বলে। ফর এক্সাম্পল, সোডিয়ামকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করার ফলে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো। সমতাকরণ যদি করতে চাই, তাহলে সোডিয়াম অক্সাইডকে 2 মোল সোডিয়াম অক্সাইডকে দ্রবীভূত করা হলো পানির সাথে। সমতাকরণ কি হয়েছে? সমতাকরণ হয়নি। 2 মোল সোডিয়াম, এরপর হাইড্রোজেন 2 মোল, অক্সিজেন হচ্ছে 3 মোল হয়ে যাচ্ছে না, তাহলে তো হইল না 2 মোল। আচ্ছা, যাই হোক, আমরা সমতা বিধানটা করতে হবে। তো আমাদেরকে বলা হচ্ছে যে 1 মোল দ্রবকে, যে কোনো একটা দ্রব, আচ্ছা সোডিয়াম অক্সাইডও বাদ দিলাম, শুধু সোডিয়ামের কথা চিন্তা করি। 1 মোল সোডিয়ামকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করলে, আমরা একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ তৈরি করেছি। এই বিক্রিয়ার যেই তাপ সেটাকে বলা হচ্ছে দ্রবণ তাপ।
তাহলে দ্রবণ তাপের ডেফিনেশনটা কি? দ্রবণ তাপের ডেফিনেশনটা হচ্ছে 1 মোল দ্রবকে 1 মোল সোডিয়ামকে 1 মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে মানে অনেকগুলো দ্রাবক, অনেকগুলো মানে এক বালতি পানিতে আর কি, যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যেই তাপ উৎপন্ন হবে বা শোষিত হবে, তাহলে যেই তাপ পাবো আমরা সেই তাপটাকে বলা হচ্ছে দ্রবণ তাপ, যেই বিক্রিয়া তাপ পাবো সেটাকে বলা হচ্ছে দ্রবণ তাপ। সো দ্রবণ তাপের ডেফিনেশনটা পরীক্ষা আসলে কি বলবো? 1 মোল দ্রবকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে যেই তাপ উৎপন্ন বা শোষিত হয় সেটা দ্রবণ তাপ। আরেকটা তাপ আছে প্রশমন তাপ, লিখে নাও এটা, সর্বশেষ তাপ প্রশমন তাপ, যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। ওকে ওকে ঠিক আছে, সর্বশেষ টপিক প্রশমন তাপ, যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়। ঢাকা ইউনিভার্সিটি প্রতি বছর প্রশমন তাপ থেকে প্রশ্ন করে থাকে। একদম লাস্ট টপিক দিয়ে শেষ করছি চ্যাপ্টার, লাস্ট টপিক প্রশমন তাপ। প্রশমন তাপ নিউট্রালাইজেশন হিট। প্রশমন তাপ হচ্ছে সবল অ্যাসিড হইতে হবে, সবল ক্ষার হইতে হবে, এই বিক্রিয়ায় উৎপন্ন পানি এবং লবণ উৎপন্ন হয়। এই সবল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ এবং পানিতে যেই বিক্রিয়া তাপ সেটাকে বলা হচ্ছে প্রশমন তাপ। এবং এই প্রশমন তাপটা ফিক্সড, এটাই হচ্ছে মজা, একদম এক দর সাইলন বাসিলন। কত? প্রশমন তাপটা -57.34 কিলোজুল। যদি আমি ভুল না বলে থাকি এটাই হচ্ছে প্রশমন তাপ। তারপর আরেকবার শিওর হয়ে নিই, তাহলে প্রশমন তাপ কত? -57.34, হ্যাঁ -57.34 কিলোজুল, ঠিকই আছে, -57.34 কিলোজুল, এটাই হচ্ছে প্রশমন তাপ। আবার বলছি, সবল অ্যাসিডের সাথে সবল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন পানি এবং লবণ, পানি উৎপন্ন হয় এবং লবণ উৎপন্ন হয়। তাহলে সবল অ্যাসিডের বিক্রিয়ায় এবং সবল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন পানি এবং লবণ, এই যে প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া মানে কি? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যেটা লবণ পানি উৎপন্ন প্রশমন বিক্রিয়ায় যে তাপ সেটা হচ্ছে প্রশমন তাপ, এবং এটার মান হচ্ছে -57.34 কিলোজুল, -57.34 কিলোজুল, এটা হচ্ছে প্রশমন তাপ এবং এটা ফিক্স। তবে লিখে রাখো, তবে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার হলে, যদি অ্যাসিড বা ক্ষার দুর্বল হয় তাহলে প্রশমন তাপ কম হবে, তাহলে কিন্তু প্রশমন তাপ কম হবে। আবার ঋণাত্মক আয়ন থাকলে, ঋণাত্মক হাইড্রাসিড থাকলে, হাইড্রাসিড মানে কাদেরকে বোঝায়? হাইড্রোজেন অ্যাসিড, বুঝাই দিচ্ছি। ঋণাত্মক হাইড্রাসিড থাকলে প্রশমন তাপটা বেড়ে যাবে। ঋণাত্মক হাইড্রাসিড বলতে এই যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এরা থাকলে, হাইড্রোজেন ক্লোরাইড তো দুর্বল না, হাইড্রোজেন ফ্লোরাইড, ঋণাত্মক হাইড্রোজেন ফ্লোরাইড থাকলে প্রশমন তাপটা বেশি হবে, প্রশমন তাপ বেশি হবে। তাহলে নর্মালি দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার হলে প্রশমন তাপ কম হবে, কার চেয়ে কম? -57.34 কিলোজুলের চেয়ে কম হবে। আর ঋণাত্মক হাইড্রাসিড থাকলে প্রশমন তাপটা বেশি হবে। আচ্ছা, শেষ হইল না, শেষ আরেকটু বাকি আছে, শেষ করতেছে অনেকক্ষণ ধরে, আরেকটু বাকি আছে, একদম লাস্ট টপিক, যেটা ছাড়া আসলে এই তাপ রসায়ন যেটা পড়াচ্ছি সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তাপ রসায়নের লাস্ট টপিক, এটা পড়াতেই হবে। সো প্রশমন তাপের পর আমরা সেখানে যাব। প্রশমন তাপ নিয়ে আরেকটু বলি, সবল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয়, প্রশমন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় প্রশমন তাপ, এবং সবল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় প্রশমন তাপ -57.34 কিলোজুল। এটা এমসিকিউতে আসবেই আসবে, সো এটা মুখস্থ রাখতে হবে, একেবারে পড়তে মুখস্থ হয়ে যেতে হবে। কত? -57.34, মাইনাস দিতে হবে কিন্তু, প্লাস দিলে হবে না। প্রশমন তাপ অবশ্যই তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলেজ কিন্তু নেগেটিভ, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলেজ কিন্তু নেগেটিভ, যেহেতু প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেজটা নেগেটিভ হবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলেজ কিন্তু নেগেটিভ, তাপহারী বিক্রিয়ায় ডেলেজ পজিটিভ, প্রশমন বিক্রিয়া ডেলেজ কি হবে? নেগেটিভ হবে। সর্বশেষ যে টপিকটা দিয়ে শেষ করব আজকের ক্লাসটা, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ল্যাভোইশিয়ে সূত্র, আরটা হচ্ছে হ্যাসের সূত্র, একটা হচ্ছে ল্যাভোইশিয়ে সূত্র, আরটা হচ্ছে হ্যাসের সূত্র।
এই দুইটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। ল্যাবোইশিয়ে সূত্র, হ্যাসের সূত্র, তাপ রসায়ন নিয়ে দুইটা সূত্র। ল্যাবোইশিয়ে কি বলে আর হ্যাস কি বলে, একটা হচ্ছে ল্যাবোইশিয়ে সূত্র আর একটা হ্যাসের সূত্র। এই দুইটা টপিক দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। সো সবাই একটু ভালো করে খেয়াল করো, সবাই একটু ভালো করে খেয়াল করো। একদম সহজ জিনিস, দুইটা একদম সহজ জিনিস। ল্যাবোইশিয়ে বলে কোন একটা বিক্রিয়ার সম্মুখ তাপ এবং পশ্চাৎ তাপ সমান ও বিপরীত। তাহলে কোন বিক্রিয়ার সম্মুখমুখী তাপ ও পশ্চাৎমুখী তাপ সমান, কিন্তু বিপরীত। সিম্পল কথা বুঝিয়ে দিচ্ছি। মনে কর আমি এখন বললাম কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়ার তাপ মনে করো -393 কিলোজুল। তাহলে আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইড ভেঙে কার্বন এবং অক্সিজেন হলো, তাহলে এটা দেখো তো ওই বিক্রিয়ার পশ্চাৎ বিক্রিয়া না? সো পশ্চাৎ বিক্রিয়া হলে সেম তাপটাই হবে কিন্তু প্লাস হয়ে যাবে। তার মানে সেটাই বলছে আসলে ল্যাবোইশিয়ে, এ কথাটাই বলছে কোন একটা বিক্রিয়ার সম্মুখ তাপ যেটা হবে পশ্চাৎ তাপও তাই হবে। একটা বিক্রিয়ার সম্মুখমুখী তাপ যা হবে পশ্চাৎমুখী বিক্রিয়ার তাপও তাই হবে, শুধু দিকটা চেঞ্জ হবে। তাহলে বিপরীত। বিপরীত মানে কি? বিপরীত মানে একটা প্লাস হলো একটা মাইনাস, কিন্তু মানটা কি? মানটা সমান। তাহলে কোন একটা বিক্রিয়ার সম্মুখমুখী তাপ যা হবে পশ্চাৎমুখী তাপ তার বিপরীত হবে, মানটা সমান। এটা হচ্ছে ল্যাবোইশিয়ে সূত্র। সো ল্যাবোইশিয়ে সূত্র কি বলে? ল্যাবোইশিয়ে কি বলে? ল্যাবোইশিয়ে বলে কোন একটা বিক্রিয়ার সম্মুখমুখী তাপ যা হবে পশ্চাৎ তাপ তাই হবে, কিন্তু কি হবে? বিপরীত হবে। আর হ্যাসের সূত্রটা দেখো, হ্যাস বলে কোন একটা বিক্রিয়া যত ধাপে ঘটানো হোক না কেন বিক্রিয়ার এনথালপি ধ্রুব, সর্বশেষ, আর নাই, শেষ, একদম শেষ। কোন বিক্রিয়া যত ধাপেই ঘটানো হোক না কেন মোট এনথালপি সর্বদা ধ্রুব থাকবে। বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ কোন একটা বিক্রিয়া তুমি যত ধাপে ঘটানো না কেন বিক্রিয়ার মোট এনথালপি কিন্তু সেম থাকবে। কোন একটা বিক্রিয়া যত ধাপে ঘটানো না কেন মোট এনথালপি কিন্তু সেম থাকবে। দেখো বুঝিয়ে দিচ্ছি, এ থেকে বি তৈরি করলাম, বি থেকে সি তৈরি করলাম, সি থেকে ডি তৈরি করলাম, ঠিক আছে? আর এ থেকে সরাসরি ডি উৎপন্ন করলাম। তাহলে দেখো এ থেকে বি তৈরি করার সময় এনথালপি মনে করো ΔH1, ΔH2, ΔH3। এ থেকে যদি সরাসরি ডি উৎপন্ন করি ΔH4 মনে করে নাম দিলাম। তাহলে এ থেকে বি উৎপন্ন করলাম, এ থেকে বি করলাম, এর যে বিক্রিয়া তাপ সেটা ΔH1, বি থেকে সি করলাম ΔH2, সি থেকে ডি করলাম ΔH3, আবার এ থেকে সরাসরি ডি করলাম ΔH4। তাহলে কোনো একটা বিক্রিয়া তুমি যত ধাপে ঘটাও না কেন মোট এনথালপি সেম। তাহলে এ থেকে ডি উৎপন্ন করার এনথালপি যদি আমি জিজ্ঞেস করি, এ থেকে ডি উৎপন্ন করার এনথালপি যদি জিজ্ঞেস করি, তাহলে দেখো উত্তর হচ্ছে এই যে দেখো ΔH4, আর ΔH4টা হবে ওই তিনটার সমান। অর্থাৎ তুমি একটা বিক্রিয়া যত ধাপে ঘটাও না কেন এনথালপি মোট এনথালপিটার সমান। তুমি যদি এ থেকে ডি সরাসরি করো তাহলে এটা হবে, তুমি যদি এ থেকে বি হয়ে বি থেকে সি হয়ে সি থেকে ডিতে আসো তাহলে এগুলোর যোগফলটাই হবে। অর্থাৎ মোট যত এনথালপি দরকার এ থেকে ডিতে পৌঁছাতে যত এনথালপি দরকার সরাসরি গেলেও সেম এনথালপি দরকার। কোন একটা বিক্রিয়া তুমি যত ধাপেই করো না কেন সেম এনথালপি দরকার। সরাসরি গেলে যে এনথালপি, ঘুরে ঘুরে গেলেও সেম এনথালপি। কোন একটা বিক্রিয়া তুমি ঘুরে ঘুরে করো সেম এনথালপি, সরাসরি করো সেম এনথালপি। তাহলে কোনো বিক্রিয়া যত ধাপেই ঘটানো হোক না কেন মোট এনথালপিটা সেম থাকবে। এটা হচ্ছে হ্যাসের সূত্র। সো এর মধ্য দিয়ে আমাদের চ্যাপ্টার 4 শেষ হলো। যাই হোক, চ্যাপ্টার 4 এর মতো একটা বিশাল চ্যাপ্টার অনেক দিন ধরে পড়িয়েছি, অনেক দিন ধরে পড়ানোর মধ্য দিয়ে চ্যাপ্টার 4টা শেষ হলো। প্রত্যেকটা টপিক তোমাদেরকে পড়িয়েছি। যাই হোক, চ্যাপ্টার 4 এর একদম প্রত্যেকটা টপিকই পড়ানো হয়েছে। সো ওপেন কোর্স কেমিস্ট্রি এর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 শেষ। চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 1 বাকি আছে, সেটাও শেষ করিয়ে দিব ইনশাল্লাহ। আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, তোমরা নিজেরা ক্লাসগুলো করে উপকৃত হও। তোমাদের ফ্রেন্ডদেরকে বলো বাসায় টিচার রাখবে না, বাবা মার টাকা সেভ করবে। বাবা মা হয়তো দেখাবে না টাকা শর্ট, সেটা বলবে না, টাকাগুলো সেভ করবে। বাসায় টিচার রাখবে না, বাসায় টিচার রাখবে না, বাসায় টিচার রাখবে না। তিনবার বলেছি বাসায় টিচার রাখবে না। ওকে, আল্লাহ।